নিউজ। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড়, এক গোপন ফোনালাপ যেন রাজনৈতিক ভূকম্পন তৈরি করেছে সারা দেশে। বাংলাদেশের সেনাবাহিনী আবারও আন্তর্জাতিক চাপের মুখে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবার সরাসরি দাবি করেছেন, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, কিন্তু তিনি কবে দেশে যাবেন এ বিষয়ে আমরা কেউই জানি না। তিনি নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন, তার প্রাণ রয়ে গেছে বাংলাদেশে, তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যেতে চান। আপনারা নিশ্চয়ই মনে আছে, তার বাবা মা হত্যাকাণ্ডের পরে তার দেশে ফেরা ছিল ঝুঁকিপূর্ণ, তারপর তিনি দেশে ফিরেছেন। 11 তাকে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, তিনি পরাভব মানেন নাই। 2004 সালের 21 আগস্ট তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলোর ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত তাদেরকে বেসামরিক আদালতে উপস্থাপন করা হয়নি। আপনি জানেন, আমিও জানি। 22 তারিখ সেই দিনটি। আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি আমি। এটি হচ্ছে বিবৃতির অংশ। এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার ভিকটিম এবং সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, হাইকমিশনার বলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তার মানে সেনাবাহিনীকে স্পষ্ট বলা হচ্ছে, তোমরা যেন সেনা আইনের অধীনে নিজেদের বিচার না করো, বরং বেসামরিক আদালতে যাও। কিন্তু এখানে আসল প্রশ্ন হচ্ছে, এটা কি ন্যায় বিচারের প্রশ্ন, নাকি বাহিনীকে নিয়ন্ত্রণে আনার আরেকটি কূটনৈতিক কৌশল? কারণ বাংলাদেশে তো সেনা আইন আছে, বাংলাদেশের সংবিধান সেই আইন সমর্থন করে। 2024 সালের আন্দোলনের সময় জাতিসংঘের ভূমিকা এখন আর অজানা নয়। হাইকমিশনার ভলকার তুর্ক নিজেই বিবিসির হার্ড টক অনুষ্ঠানে বলেছিলেন, সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যে তারা যদি দমন পীড়নে অংশ নেয় তাহলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঝুঁকিতে পড়বে। ফলে সবাই দেখেছে, সেনাবাহিনী পিছু হটে, শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এক ধরনের অন্তর্বর্তীকালীন শূন্যতা তৈরি হয়, যেখানে নতুন ক্ষমতা কাঠামো গড়ে ওঠে। আজকের পরিস্থিতিও অদ্ভুতভাবে সেই ঘটনার প্রতিধ্বনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ গুম এবং নির্যাতনের। সেনা সদর থেকে 1 ডজনেরও বেশি কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, আর জাতিসংঘ বলছে তাদের বেসামরিক আদালতে হাজির করো। যুক্তি কি? স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করা। কিন্তু বাস্তবটা কি? এতে সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। বাংলাদেশ সহ অসংখ্য দেশে সশস্ত্র বাহিনীর নিজস্ব আইন আছে, কারণ তাদের কাজ এবং জবাবদিহিতার প্রকৃতি আলাদা। যদি সেই আইনকে বাইপাস করে সিভিল আদালতের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই পুরো কাঠামোটা ধসে যাবে, দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র তাতে দুর্বল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই চাপের উৎস কোথায়? জাতিসংঘের ঢাকা অফিস গত 1 বছরে অস্বাভাবিকভাবে সক্রিয় হয়েছে। নানা মানবাধিকার ইস্যুতে তারা এমন ভাষায় কথা বলেছে যা কূটনৈতিক ভারসাম্য থেকে অনেক দূরে। সংস্থাটির ভেতর থেকে কিছু সূত্রে জানা গেছে এবং বিভিন্ন কূটনৈতিক মহলেও এমন ইঙ্গিত মিলেছে যে অফিসটির ভেতরে থাকা কিছু কর্মকর্তা, বিশেষ করে একজন দক্ষিণ এশীয় বা ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা আঞ্চলিক রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, মানে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের যোগাযোগ, অবস্থান, এমনকি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবিও নানা প্রশ্ন তুলেছে। তারা একটি অদ্ভুত বৃত্ত গড়েছে। এই বৃত্ত তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ তো করছেই, এবং বাংলাদেশের জাতিসংঘের নীতি প্রয়োগের চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারে বেশি আগ্রহী হয়েছে। 2024 সালের যে ভয়াবহ ঘটনা ঘটেছে, সেই ঘটনার সময় এই জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত ভদ্রমহিলা কর্মী, যিনি জাতিসংঘের একটি উচ্চ পদে কর্মরত আছেন ঢাকায়। এই অংশটা এখন প্রকাশ্যে কেউ বলতে চায় না, কিন্তু প্রভাবশালী মহলে এটা আর গোপনও নয়। তাদের সম্পর্কে যেসব কথা ঢাকা শহরে চলমান, 2024 সালের আন্দোলনের সময় যারা তথ্য সরবরাহ করেছে, কূটনৈতিক বার্তা পাঠিয়েছে, মানবাধিকারের প্রতিবেদন তৈরি করতে মুখ্য ভূমিকা রেখেছিল, তারাই এখন আবার সক্রিয়। এবং কাকতালীয়ভাবে একই অফিস থেকেই সম্প্রতি সেনাদের এই বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি আসলো। প্রশ্ন হলো, এটা কি কেবল মানবাধিকার, নাকি একটি দেশকে অভ্যন্তরীণভাবে বিভক্ত রাখার দীর্ঘমেয়াদী কৌশল? এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে আলোচনা হয়, চলছে আলোচনা। জাতিসংঘের মানবাধিকারের অফিস কেবল একটি মানবাধিকার পর্যবেক্ষণ নয়, বরং বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে সক্রিয় হয়ে উঠেছে। 2024 সালের অস্থির সময়ে এই অফিস থেকে বারবার বার্তা গিয়েছিল সেনা সদর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেন বাহিনী বেসামরিক নির্দেশনা অনুসরণ না করে, অর্থাৎ শেখ হাসিনার কথা না শুনে। এখন দেখা যাচ্ছে একই চাপ তারা আবারও তৈরি করছে। এখনকার পরিস্থিতিতে সেনাবাহিনীর বিপদটা হলো, তারা একদিকে জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে, অন্যদিকে আন্তর্জাতিক কাঠামোর অংশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাই চাপের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যদিও জাতিসংঘের ফান্ড কমে যাওয়ায় শান্তিরক্ষা মিশন থেকে একের পর এক শয়ে শয়ে কর্মীদেরকে বা শান্তিরক্ষী বাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুধু আর্থিক নয়, হয়তো মর্যাদারও বিষয়। জাতিসংঘ জানে এই বিষয়টি খুব সংবেদনশীল। ভলকার তুর্ক এবারও একই ভাষা ব্যবহার করেছেন। আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে বলেছেন তিনি। কথাটা ভালো শোনায়, কিন্তু এর মধ্যে রাজনৈতিক সাবটেক্সট আছে। কারণ তিনি একই বিবৃতিতে বলেছেন, যারা গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তাদের দ্রুত বেসামরিক আদালতে আনতে হবে। অর্থাৎ
সরাসরি সেনা আইনের বাইরে গিয়ে সিভিল জুরিডিকশন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিল। এটাই আসল জায়গা। যদি সেনাবাহিনী তার নিজস্ব আইন প্রক্রিয়া থেকে দূরে সরে যায়, তাহলে বাহিনী আর স্বাধীন প্রতিষ্ঠান থাকে না, সেটা হয়ে যায় বেসামরিক প্রশাসনের একটি অংশ। আর একবার যদি এই পরিবর্তন স্থায়ী হয়ে যায়, ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক অস্থিরতায় সেনাবাহিনীর ভূমিকা সীমাবদ্ধ হয়ে যাবে, শুধু নির্দেশ পালনকারী বাহিনী হিসেবে থাকবে সেটি। বিভিন্ন বিশ্লেষকের মতে এটাই আসলে মূল লক্ষ্য, বাহিনীকে নিষ্ক্রিয় রাখা, অর্থাৎ তারা যেন কোনো রাজনৈতিক সংকটে স্বাধীনভাবে অবস্থান নিতে না পারে। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা কখনো শুধু সামরিক নয়। ৭৫, ১৯৮২, ২০০৭ এবং সর্বশেষ ২০২৪ প্রতিবারই তারা রাজনৈতিক টার্নিং পয়েন্টে সিদ্ধান্ত নিয়েছে, আর প্রতিবারই আন্তর্জাতিক শক্তিগুলো চেষ্টা করেছে সেই সিদ্ধান্তগুলোকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে। এবারও সেই একই স্ক্রিপ্ট, পার্থক্য শুধু এখন কূটনৈতিক ভাষা আরো সূক্ষ্ম, মানবাধিকার এবং আইনের শাসনের আড়ালে চাপটা দেওয়া যায়। সেনাবাহিনী এখন দুই চাপে আছে, একদিকে দেশের ভেতরে জনগণের আস্থা ধরে রাখা, অন্যদিকে আন্তর্জাতিক স্বার্থ রক্ষাকারী শক্তির হুঁশিয়ারি সামলানো। তারা যদি ভুলভাবে প্রতিক্রিয়া দেয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঝুঁকিতে পড়বে, আর যদি চুপচাপ থাকে, বাহিনীর স্বাধীনতা এবং আত্মমর্যাদা প্রশ্নবিদ্ধ হবে। এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশের সেনাবাহিনী। ২০২৪ সালের মতোই আবারও তারা চাপ নামের অদৃশ্য এক যুদ্ধে আছে, যেখানে বন্দুক বা ট্যাঙ্ক নয়, ব্যবহৃত হচ্ছে কূটনৈতিক শব্দ আর মানবাধিকার রিপোর্ট। এটাই তো বাস্তবতা এখনকার। জাতিসংঘের ভাষায় এটা নাকি ন্যায় বিচার, কিন্তু অনেকের চোখে এই বাহিনীকে নিষ্ক্রিয় রাখার পরিকল্পনা, যাতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্য কারো হাতে নিরাপদে থাকে। এই অন্য কারো তো কে, সেটা তো বুঝতেই পারছেন। কিন্তু আমার বিশ্বাস, আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এক্ষেত্রে তাদের নিজস্ব অবস্থান বজায় রাখবে। তারা হয়তো তাদের এই গ্রেপ্তারকৃতদের সেনা আইনেই বিচার করবে, এবং ইউনূস সরকার এদের একটা বেশ কথা চালাচালি, একটা বেশ আপোষ রফায় তারা। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, কিন্তু তিনি কবে দেশে যাবেন এ বিষয়ে আমরা কেউই জানি না। তিনি নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন, তার প্রাণ রয়ে গেছে বাংলাদেশে, তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যেতে চান। আপনারা নিশ্চয়ই মনে আছে, তার বাবা মা হত্যাকাণ্ডের পরে তার দেশে ফেরা ছিল ঝুঁকিপূর্ণ, তারপরে তিনি দেশে ফিরেছেন। 11/11 তাকে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, তিনি পরাভব মানেন নাই। 2004 সালের 21 আগস্ট তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল, তিনি পরাভব মানেন নাই। তিনি অবশ্যই তার প্রিয় জন্মভূমিতে ফিরে যাবেন, সেজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কবেই তিনি যাবেন এ বিষয়ে আমরা নিশ্চিত না। কিন্তু আমি আমার প্রিয় দেশবাসীকে বা প্রবাসে থাকা সমস্ত মানুষকে আশ্বস্ত করতে চাই, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1982 সাল থেকে চিনি, এবং 2007-এ তার অন্যতম আইনজীবী হিসাবে খুব কাছের থেকে তাকে দেখেছি। এরপরে আওয়ামী লীগের রাজনীতি, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী, এমপি হয়ে সব মিলে তাকে যতটুকু চিনি, কোনো কিছুতে তাকে ঠেকানো যাবে না, তিনি বাংলাদেশে যাবেন। আপনারা প্রস্তুতি নেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে যাবেন। এই মুহূর্তে আমাদের তৃণমূল কর্মীরা সকলে আশা করছেন যে যারা এই মুহূর্তে তাদের সাথে যোগাযোগ করছেন, তৃণমূলের সাথে যে সমস্ত নেতারা যোগাযোগ করছেন না, খুব কষ্টে আছে তৃণমূল কর্মী, তারা বলছে যে আবার যদি আওয়ামী লীগের কখনো সুদিন আসে, হয়তো আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকেই ভুলে যাবে, তাদের আর কোনো আগের মতোই হবে। আপনার কি মনে হয় স্যার এটা? এইবারের শিক্ষা আমার মনে হয়, বঙ্গবন্ধু কন্যা 1/11-এর পরে বলছিলেন যে অনেক নেতারা বিট্রাই করছে, কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের বিশ্বাস, বিপ্লবের কারণে আমি বেরিয়ে আসতে পেরেছি। এবারের ঘটনায় শেখ হাসিনা নেতাদের সঙ্গে কথা বলেন না, তিনি তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা বলেন, এবং শেখ হাসিনা বারবার বলেন যে এই তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ শক্তি। ফলে আমার বিশ্বাস, যারা আজকে এই লাইভে সংযুক্ত আছেন এবং যারা নাই, পরে যারা দেখবেন, সবার উদ্দেশ্যে বলছি, অনেক ভুল হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অনেক অবিচার হয়েছে, আপনাদের অনেক মান অভিমান থাকতে পারে, কিন্তু আমাদের প্রাণ শক্তি বঙ্গবন্ধু কন্যা, তিনি তৃণমূলকে মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে হয়তো আরো বেশি করে করবেন। আপনার হতাশ হবেন না, অভিমান করে থাকবেন না। আপনাদের প্রাণ শক্তি শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কিন্তু এদেরকে কি আসলে বিচার করা যাবে? এই ডাক্তার ইউনূসের বিচার কি আসলে করা যাবে? আমি একটা উদাহরণ দিয়ে শুধু শেষ করি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার শেষ করতে আমাদের 36 বছর লাগছে, চূড়ান্ত বিচার কিন্তু হয়েছে। পার্লামেন্টে বিল পাস করা, রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স করা, তারপরে কিন্তু রক্ষা হয়নি। এবং বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু সারা পৃথিবীতে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। কাজী অপরাধ যেই করেন না কেন, আমি শুধু এদের কথা বলছি না, ইউনূস তো কোনো ক্ষমতাবান লোকই তাকে আমার মনে হয় না। কাজী যারা এই যে সংবিধান ভঙ্গ করলেন, রাষ্ট্রদ্রোহিতার কাজ করলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিশ্বাস, টুডে অর টুমারো, শেখ হাসিনা তো রাষ্ট্র ক্ষমতা আসছিলেন 21 বছর পরে, তারপরে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে বাতিল করা, সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করা, খুনিদের বিচার করা, বিচারের রায় অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ায় 36 বছর লেগেছে, তারপর কিন্তু বিচার হয়েছে, তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। এখনই দেখবেন, আপনি ফেসবুকে খোঁজেন, ওই লামিয়া মোর্শেদরা, ওই ডক্টর আলী রিয়াজ, তারা নিজেরাই সবাই বলতেছে যে আমাদের কোনো কিছুতে রক্ষা হবে না। বদিউল আলম মজুমদার বলতেছে কোনো সেফ এক্সিট হবে না, কারণ আমরা তো রাষ্ট্রদ্রোহিতা করেই ফেলছি। ওরা নিজেরা কিন্তু কনফেশন করতেছে। কাজী এদের কোনো এক্সিট হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্যার, এখন খুব চাওর আছে যে আওয়ামী লীগ সরকারের 15 বছর বা 16 বছর যাই বলেন, প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করা হয়েছে, এবং যা 16 বছরে যা পাচার হয়েছে তাতে 148টা সম্ভবত রাফায়েল বিমান কিনে পাওয়া যেত। এখন গত 14 মাসে আমি যেটা হিসাব করে দেখলাম, তারা 9.5টা রাফায়েল বিমান কিনা যায় গত 14 মাসে ওনারা থাকা অবস্থায়।
এখন আপনি কি বলবেন যে গত 14 মাসে আমরা যা জানি বা যা দেখতেছি ওনাদের মতামত পাবলিক না, যে ওনারা পুরোপুরি সুফি সাহেব ফেরেশতা মানুষ, তাহলে এই মুহূর্তে কি আমাদের দেশের রিজার্ভ বাজেট সবকিছু অনেক হাই থাকার কথা না? আমাদের জিডিপি কেন এখন 3.62, যেখানে 7 ছিল আওয়ামী লীগের আমলে? দেখুন, আমাদের জিডিপি যেটা, এইটার রেটটা ছিল 7+। আমি তো একনেকের সদস্য ছিলাম, আমি ক্যাবিনেট, একনেক এবং পার্চেস কমিটির 3টারই সদস্য ছিলাম। সেটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের সংখ্যা যে 3-এর কোঠায় চলে যাবে। আজকে দেখবেন, আজকে সব পেপার আপনি খুঁজে দেখুন, বাংলাদেশের দারিদ্রতার পরিমাণ, অতি দারিদ্রতার পরিমাণ এতভাবে ধস নামছে যা বাংলাদেশের ইতিহাসে 73-তেও ছিল না। আর প্রায় 91টা কলকারখানা বন্ধ হয়ে গেছে, সে অনুযায়ী বেকারত্ব বেড়ে গেছে। ডক্টর ইউনূসের 3 তথ্য ছিল, একটা হলো দারিদ্রকে জাদুঘরে পাঠানো, একটা হলো নারীর ক্ষমতায়ন। 27 লক্ষ নতুন বেকার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী, এবং এটা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য, সেখানে 18 লক্ষ নারী নতুন করে বেকার হয়েছেন। তাহলে ওনার যে 0, একটা হলো নারীর ক্ষমতায়ন, একটা দরিদ্রকে জাদুঘরে পাঠানো, এই দুইটার ধস নামছে। আর আমাদের রিজার্ভের অবস্থা এত ভয়ঙ্কর যে গত 4 থেকে 5 দিন আগে বণিক বার্তা পত্রিকা বা সমকালে রিপোর্ট আসছিল যে আগামী বছরে কর্মচারীদের বেতন ভাতা দেওয়া নিয়ে সরকার শঙ্কিত, অর্থাৎ বেতন ভাতা দিতে পারবে এই অবস্থা নাই। তাহলে এই 1 বছরের ঊর্ধ্বে তো শেখ হাসিনা ক্ষমতা নাই, আওয়ামী লীগের নেতারা বিদেশে পাচার করতে পারতেছে না। এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয়, খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছিলেন যে শেখ হাসিনার অর্থনীতি সঠিক পথে ছিল। আমি তো রেফার করে বলছি খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে, শেখ হাসিনার অর্থনীতি সঠিক পথে ছিল। তো শেখ হাসিনা যে সমৃদ্ধিটা আনছিলেন এবং ওই টাকা দিয়ে তিনি পদ্মা সেতু করছেন, মেট্রো রেল করছেন, বিভিন্ন জায়গায় কোনো মেগা প্রজেক্ট শেখ হাসিনার আমলে একটাও বন্ধ হয়নি। এই সরকার আমলে মেগা প্রজেক্ট বন্ধ, মানে উন্নয়নের কাজকর্ম সব বন্ধ। তারপরেও কর্মচারীদের বেতন দিতে পারবে না, এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাহলে বিদেশে পাচারের যে তথ্য এই সরকার আমলে যেটা আসছে, এই সরকার আমলে বিদেশে পাচারের তথ্য বিএনপি এবং অন্যান্যরা যে পরিমাণে বলছে, তাতে বাংলাদেশের জন্মের ইতিহাসে যত বিদেশে পাচার হয়নি তা এই সরকার আমলে হয়েছে। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস তো বলছেন, আসিফ নজরুল বিশাল অ্যামাউন্ট আমেরিকা আনছে, তিনি চ্যালেঞ্জ করে বলছেন। কেউ কেউ বলছেন সজীব মাহমুদ আসিফ ভুইয়া বিদেশে এনেছেন, কেউ কেউ বলছেন এইভাবে। অর্থাৎ লুটপাট এই সরকার যে সবাই মিলে করতেছে এটা পরিষ্কার এখন। ফলে আওয়ামী লীগ আমলে যদি এভাবে কোনো লুটপাট হয়ে থাকতো, তাহলে এই 14 মাসে একটা সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে সিআইডি বলেন, ইন্টেলিজেন্স উইংস বলেন, কেউ তো প্রমাণ করতে পারেনি যে আওয়ামী লীগ আমলের এই নেতা ওই দেশে এত অ্যামাউন্ট নিয়েছে এবং মিউচুয়াল কন্ট্রাক্টের অধীনে। দর্শক, আশা করি সকল ভিডিওর বিস্তারিত আলোচনা আপনারা ইতিমধ্যে শুনেছেন। শুনে কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।